মাংসটা কিন্তু এখানে বেশ সফট, হালকা চাপ দিলেই একদম ভেঙে যাচ্ছে। হ্যালো ফুডিজ, দিস ইজ ফয়সাল ফ্রম অ্যান্ড কুক। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের জন্য আজকের ভিডিওতে থাকছে মোস্ট ভাইরাল পেশোয়ারি বিফের রেসিপি। আশা করব আসছে কোরবানির ঈদে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলেও ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে আশা করছি এটা আপনাদের ভালো লাগবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। পেশোয়ারি বিফটা রান্নার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, তবে আপনারা খাসির মাংস দিয়েও এটা রান্না করতে পারবেন। আমি এখানে মাংসটাকে একটু বড় সাইজের টুকরা করে কেটে নিয়েছি, কারণ পেশোয়ারি বিফ রান্নায় মাংসের টুকরাগুলো সাধারণত একটু বড় সাইজেরই হয়ে থাকে। আর মাংসের এই টুকরাগুলোর সাইজ হচ্ছে প্রায় 130 থেকে 150 গ্রামের মতো। আর মাংসের যে চর্বিটা ছিল সেগুলোকে আমি একটু ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, যাতে করে রান্নার সময় চর্বিটা বেশ ভালোভাবে গলে যায়। আর এখানে আমি একটা নলির হাড়ও নিয়েছি। এবার আমি ভালোভাবে মাংসটাকে ধুয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি আধা কাপ ঘি। আর এই ঘিটাই কিন্তু এই পেশোয়ারি বিফ রান্নার মূল উপকরণ বলা চলে, অর্থাৎ রান্নার যে মূল স্বাদটা সেটা কিন্তু এই ঘি থেকেই আসবে। কারণ পেশোয়ারি বিফ রান্নায় অন্য কোনো ধরনের মশলা যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এগুলোর কিন্তু কোনোটারই ব্যবহার নেই। আর ঠিক সেই কারণেই কিন্তু এই মাংসটা রান্নার সময় ঘিয়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তবে আজকে আমি এখানে ঘিয়ের সাথে আধা কাপের মতো সয়াবিন তেলটাকেও ব্যবহার করছি। তবে আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু ঘি দিয়ে করতে পারেন। এর থেকে কম পরিমাণ ঘি দিয়েও আপনারা এই পেশোয়ারি বিফটা রান্না করতে পারবেন। সেক্ষেত্রে পেশোয়ারি বিফের যে আসল স্বাদটা আছে সেটাতে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। এখানে ঘিটা অলরেডি মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি। প্রায় 2 ইঞ্চি সাইজের একটা আদাকে আমি এভাবে পাতলা কুচি করে কেটে নিয়েছি। আর এই আদাটার ওজন হচ্ছে 25 গ্রামের মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু এখানে একটু কম ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এই পেশোয়ারি বিফের যে ঝোল বা গ্রেভিটা থাকবে সেটা ঘন হয়ে যাবে। এবার এই আদা আর পেঁয়াজটাকে আমি ঘিয়ের মধ্যে সামান্য ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এবার মাংসটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আর আমি আজকে এখানে প্রায় 1 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করছি। তবে লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার আমি চুলার মিডিয়াম আঁচে এই মাংসটাকে সামান্য ভেজে নিব। আর এই মাংসটাকে ঠিক ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। আর ঘিয়ের মধ্যে যদি আমরা এভাবে মাংসটাকে ভেজে নেই তাহলে মাংসের যে একটা র মিটি স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। সো আমার এখানে মাংসটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি আজকে মিডিয়াম সাইজের 6টা আলু দিচ্ছি। তবে আলুর সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা সেটাকে হাফ করে কেটে নিতে পারেন। এবার আলুটাকে আমি মাংসের সাথে সামান্য ভেজে নিব, এতে করে আলুর টেস্টটা একটু বেটার হবে। এবার আমি এই মাংসের মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি রসুন। আর ছোট বড় মিলিয়ে আমি 5টা রসুন এখানে ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো। আর টমেটোর মাথাটাকে আমি এভাবে একটু কেটে নিয়েছি। চারটা গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি 10-12টার মতো কাঁচামরিচ। আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা কালো গোলমরিচ। আর সবশেষে আমি এখানে কিছুটা পানি অ্যাড করব। আর আমি এখানে প্রায় 2 কাপের কিছুটা কম পানি দিয়েছি। পেশোয়ারি বিফ রান্নার সময় কিন্তু একসাথে অনেক পরিমাণ মাংস দিয়ে রান্নাটা করা হয়। আর যেহেতু রান্নার সময় বেশি পরিমাণ মাংস ব্যবহার করা হয়, সো মাংস থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই কিন্তু মাংসটা প্রপারলি কুক হয়ে যায়। আর যেহেতু আমি আজকে 1 কেজি মাংস দিয়ে এই রান্নাটা করছি, তাই আমাকে একটু বেশি পরিমাণ পানি এখানে দিতে হয়েছে। আমি কিন্তু অলরেডি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর বাকি রান্নাটা কিন্তু আমি দমে করব।
আর পাতিলটা যখন কিছুটা ঠান্ডা হবে তখন আমি পাতিলের চারপাশে আটার একটা ডো লাগিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই পাতিলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই কাজটা করবেন, এতে আর আপনাদের হাতটা পুড়ে যাওয়ার চান্স থাকবে না। নর্মালি কাচ্চি রান্নার সময় যেভাবে আমরা আটার ডো দিয়ে কাচ্চিটাকে সিল করি, এখানেও ঠিক একই কাজ করতে হবে। আর পাতিলের চারপাশে যখন আটার খামিরটা ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন এভাবে চেপে ঢাকনাটাকে বসিয়ে দিতে হবে। আর ঢাকনার চারপাশের আটাটাকেও একটু চেপে সিল করে দিতে হবে, যাতে করে রান্নার সময় ভেতরের স্টিমটা যেন কোনোভাবেই বেরোতে না পারে। কাচ্চি রান্নাটা যেভাবে অল্প আঁচে করতে হয় ঠিক সেভাবেই এই পেশোয়ারি বিফটাকে এবার আমি রান্না করব। সেজন্য আমি চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি, যাতে করে পাতিলের তলায় সরাসরি হিটটা না লাগে। এবার আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি আর 5 মিনিটের মতো আমি এই তাওয়াটাকে আগে গরম করে নিব। তাওয়াটা যখন বেশ ভালোভাবে গরম হবে তখন আমি প্যানটাকে বসিয়ে দিচ্ছি। আর তাওয়ার উপরে প্যানটা বসানোর পরে প্রথম 5 থেকে 7 মিনিট এটাকে হাই হিটে রাখতে হবে। ঠিক 5-7 মিনিট পর যখন প্যানটা ঠিকঠাক মতো গরম হবে তখন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে মিনিমাম করে দিব, অর্থাৎ যতটুকু কমানো সম্ভব চুলার আঁচটা একদম মিনিমাম করে দিতে হবে। এভাবে আমি চুলার লো আছে এই পেশোয়ারি বিফটাকে দমে রান্না করব প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জন্য। আর এই কুকিং টাইমটা কিন্তু কিছুটা কম বেশি হতে পারে। কুকিং টাইমটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আপনারা কোন কোয়ালিটি বা কোন সাইজের মাংস ব্যবহার করছেন তার উপরে। আপনারা চাইলে কিন্তু সময় বাঁচাতে এটাকে প্রেসার কুকারেও রান্না করতে পারেন, এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হবে। তবে আপনারা যদি প্রেসার কুকারে এই রান্নাটা করেন তাহলে কিন্তু পেশোয়ারি বিফের যে আসল স্বাদ সেটা আপনারা পাবেন না। আর পেশোয়ারি বিফের যদি আসল স্বাদটা আপনাদেরকে পেতে হয় সেক্ষেত্রে কম আছে, অর্থাৎ স্লো কুকিং প্রসেসের মাধ্যমে আপনাদের এটাকে রান্না করতে হবে। আর ঠিক সেই কারণেই কিন্তু কোনো মশলা ব্যবহার করা ছাড়াও এই পেশোয়ারি বিফটা খেতে এতটা মজার হয়। তাই আমি রেকমেন্ড করব পেশোয়ারি বিফের আসল স্বাদ পেতে আপনারা এটাকে অবশ্যই দমে স্লো কুকিং করে রান্না করবেন। অলরেডি প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি আর ওয়েট করছি পাতিলটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত। পাতিলটা যখন সামান্য ঠান্ডা হয়ে যাবে তখন আমি সাবধানে পাতিলের ঢাকনাটাকে এখন খুলে ফেলবো। সো গাইস, পেশোয়ারি বিফটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এবার একটু চেক করে দেখা যাক। সো প্রথমে একটু গ্রেভিটাকে চেক করি। মাশাআল্লাহ, গ্রেভিটা কিন্তু এখানে খুবই সুন্দর হয়েছে। এবার আলুটাকে একটু চেক করি। হ্যাঁ, আলুটাও কিন্তু এখানে বেশ নরম হয়েছে। এবার মাংসটাকে চেক করা যাক। দেখেন, আমি এখানে জাস্ট নর্মাল একটা কাঠের চামচ দিয়ে হালকা চাপ দেওয়ার পরেই কিন্তু মাংসটা ভেঙে গেছে, অর্থাৎ মাংসটা এখানে প্রপারলি কুক হয়েছে। এবার আমি এই পেশোয়ারি বিফটাকে সার্ভ করার জন্য চলে যাচ্ছি। সো আরেকটা পিস মাংস চেক করি। এটারও কিন্তু একই অবস্থা, অর্থাৎ মাংসটা এখানে 100% সিদ্ধ হয়ে গেছে আর বেশ নরম হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পেশোয়ারি বিফের উপরে ধনেপাতা বা কাঁচামরিচ কুচি দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। আমার বিশ্বাস এটা যদি আপনারা নান, পরোটা বা রুটির সাথে ট্রাই করেন এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এটার স্বাদ কিন্তু খুবই ভালো ছিল। আর আপনারা যদি এই পেশোয়ারি বিফটা বাসায় বানান তাহলে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রেসিপিটাকে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।